কি আছে? বানান, বাগধারা আর বাক্য সংকোচন, তাই তো? আজকে আমরা বানান পড়ব। বানান হচ্ছে কি? ব্যঞ্জন বর্ণে স্বরবর্ণ যোগ করাকে বানান বলে। দুই বা ততোধিক ব্যঞ্জন বর্ণ যখন একত্রে মিলিত হয় তখন তাকে সংযুক্ত বর্ণ বলে। আর এভাবে বানান তৈরি হয়। আর বানান আসলে কিভাবে প্রণীত হলো বা বানানের যে দরকার, আমাদের সাহিত্যে যে বানানের দরকার, এটা আমরা কিভাবে এর প্রয়োজনীয়তাটা অনুভব করলাম, মানে বাংলা বানানের নিয়ম প্রণীত হয় কিভাবে, সে সম্বন্ধে একটু জানি। আমরা কি জানি যে আমাদের সাহিত্য রচনা শুরু হয়েছে কবে থেকে? 1900 শতকের গোড়া থেকে। মানে 1900 শতকের শুরু থেকে আমাদের সাহিত্য রচনা, বাংলা সাহিত্য রচনা শুরু হয়। গদ্য রচনা যখন আরম্ভ হয় তখন কি দেখা যায় যে বাংলা বানানের নানা রকম বিশৃঙ্খলা দেখা দেয়, এবং এই বিশৃঙ্খলা প্রথম ফিট করে বা অনুধাবন করে কে? রবীন্দ্রনাথ ঠাকুর। উনি সাহিত্য রচনার ক্ষেত্রে প্রথম বাংলা বানানের যে বিশৃঙ্খলা আছে, অসামঞ্জস্য আছে, সেটা প্রথম রিয়েলাইজ করতে পারেন, এবং তার সাথে সমর্থন করে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। রবীন্দ্রনাথ এই সমস্যা অনুধাবন করার পর 1935 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ে একটা বানান রীতি প্রণয়নের বানান রীতি প্রণয়নের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়কে অনুরোধ করে 1935 সালে, এবং এটাতে তাকে সমর্থন করে শরৎচন্দ্র। এর পরিপ্রেক্ষিতে কলকাতা বিশ্ববিদ্যালয় 1936 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় 1936 সালে 8ই মে প্রথম বাংলা বানানের নিয়ম প্রকাশ করে এবং কলিকাতা বিশ্ববিদ্যালয় বানান সংস্কার সমিতি গঠন করে। রবীন্দ্রনাথের এই যে প্রস্তাবনা যে সে পেশ করলো, বিশ্ববিদ্যালয়ের কাছে অনুরোধ করলো, তখন তারা রবীন্দ্রনাথের এই সমস্যাকে গুরুত্ব দিয়ে তারা একটা কমিটি গঠন করে। সেটা হলো কি? কলিকাতা বিশ্ববিদ্যালয় বানান সংস্কার কমিটি। এবং এটা কখন স্থাপিত হয়? বানান সংস্কার সমিতি গঠন করে 1936 খ্রিস্টাব্দের 8ই মে। কিন্তু এইটার কার্যক্রম শুরু হয় বা এই নিয়ম মানা শুরু হয় কবে থেকে? 1936 খ্রিস্টাব্দের 8ই মে থেকে। প্রথম বাংলা বানানের নিয়ম প্রকাশ করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্যাপারটা হচ্ছে 1935 খ্রিস্টাব্দে মানে এই প্রস্তাবনা দেয়া হয় এবং 1936 খ্রিস্টাব্দের 8ই মে থেকে এই নীতি প্রণয়ন শুরু হয়। ঠিক আছে? তাহলে আমরা কি বুঝলাম? বাংলা বানান কিভাবে প্রণীত হয়? কিভাবে? 1900 শতকের গোড়ার দিকে যখন সাহিত্য রচনা শুরু হয় তখন কি বানানের বিশৃঙ্খলা দেখা দেয়, যেটা অনুধাবন করতে পারে কে? রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কাছে একটা প্রস্তাবনা উত্থাপন করে কি? যে আমাদের বানানের সংস্কার দরকার, বানানের মানে ভুল ভ্রান্তি দেখা যাচ্ছে, এটার একটা সুষ্ঠু সংস্কার দরকার। তো তখন এটাকে গুরুত্ব দিয়ে 1935 খ্রিস্টাব্দে এই প্রস্তাবনা উপস্থাপন করা হয়, আর এটাকে গুরুত্ব দেওয়া হয় এবং কার্যক্রম প্রচলিত হতে থাকে 1936 খ্রিস্টাব্দের 8ই মে থেকে। এবং তখন কলকাতা বিশ্ববিদ্যালয় কি করে? কলিকাতা বিশ্ববিদ্যালয় বানান সংস্কার সমিতি গঠন করে। কলকাতাকে কলিকাতা বলা হতো, এখন কলকাতা বলে। বানান সংস্কার সমিতি গঠন করে কবে
খ্রিস্টাব্দে, সরি 1936 খ্রিস্টাব্দে 8 মে থেকে। ঠিক আছে, এখন আমরা বানানের 10টি নিয়ম শিখব। প্রথম নিয়ম, যে কোনো দেশ, ভাষা ও জাতির ক্ষেত্রে যদি দীর্ঘইকার দেওয়ার প্রয়োজন হয়, যদি দীর্ঘইকার বা হ্রস্বইকার থাকে, তো সেখানে আমরা নিশ্চিন্তে দীর্ঘইকার সরিয়ে হ্রস্বইকার ব্যবহার করব এবং সেটাই সঠিক। আচ্ছা, এটা লিখে বুঝালে সময় এরকম বক্স করেছিলাম, দীর্ঘইকার থেকে কারেকশন হ্রস্বইকার এরকম করে মিস, এরকম করে বক্স করলে বেটার হয় না মিস? ছোট করে মিস, তাহলে মিস এত বড় মিস বান লেখাটা ভেজাল মিস। সেটা যখন স্কুলে পড়তেন মিস, ইন্টারে মিস। আচ্ছা, আমরা প্রথম নিয়মটা দেখি। 1 নম্বর নিয়ম হচ্ছে কি বললাম? দেশ, জাতি ও ভাষার ক্ষেত্রে হ্রস্বই দীর্ঘ ইকার যদি থাকে, তখন হ্রস্বই দীর্ঘ ইকারের স্থলে আমরা হ্রস্বইকার ব্যবহার করব। ঠিক আছে, নিশ্চিন্তে হ্রস্বইকার ব্যবহার করব এবং এটাই সঠিক। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি। দেশের ক্ষেত্রে যেমন আমরা জানি কি কি হতে পারে। জার্মানি, জার্মানি কি এটা হবে না? এটা ভুল। জার্মানি বানান হবে হ্রস্বইকার। ঠিক আছে, এখানে দীর্ঘইকার বাজছে, এখানে কি হবে? হ্রস্বইকার হবে। তারপরে গ্রিস, গ্রিসে হ্রস্বইকার। তারপরে চীন, এগুলোতে হ্রস্বইকার। হ্যাঁ, এগুলোতে যদি দীর্ঘইকার থাকে তবে সেটা আমরা ভুল বলে মেনে নিব বা ভুল বলে সেটা বিবেচিত। এক্ষেত্রে আমাদেরকে নিশ্চিন্তে কি করতে হবে? হ্রস্বইকার ইউজ করতে হবে। এটা গেল দেশের ক্ষেত্রে। এখন আসি জাতি। জাতির ক্ষেত্রে বাঙালি আমরা প্রথমেই দেখতে পাই, বাঙালি কি? হ্রস্বইকার। তারপর আসি ভাষা। ভাষার ক্ষেত্রে আরবি, ফার্সি এগুলো আমরা হ্রস্বইকার দিয়ে লিখবো। হ্যাঁ, আর সেক্ষেত্রে আবার একটা ব্যতিক্রম আছে। সবগুলো হ্রস্বইকার হলেও কিছু দেশের ক্ষেত্রে ব্যতিক্রম আছে। সে ব্যতিক্রম দেশ দুটি কি? সব ক্ষেত্রে যদি আমরা মানে বুঝলাম যে জার্মানি, গ্রিস এগুলো হচ্ছে হ্রস্বইকার হবে, কিন্তু দুটো দেশ আছে যেখানে সবসময় দীর্ঘইকার হবে। কি হতে পারে সেই দুটো দেশ? কাছাকাছি দেশ, আমাদের আশেপাশে। ইন্ডিয়া, হ্রস্বইকার, ইন্ডিয়া তো ভালো। চীন হ্রস্বইকার। শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা হবে দীর্ঘইকার। চীন হ্রস্বইকার। চীন দীর্ঘিকার দিলে ভুল প্রমাণিত হবে। এটা বানানের নিয়ম অনুসারে চীন হ্রস্বইকার হবে। আচ্ছা, শ্রীলঙ্কা আরেকটা দেশ কি হবে? ব্যতিক্রম, ব্যতিক্রম হচ্ছে এই দুটো দেশে। শ্রীলঙ্কা আরেকটা হচ্ছে মালদ্বীপ। কিন্তু বেশ চীনে তো দীর্ঘইকার আমরা পড়ে আসছি সারা জীবন। এখন আচ্ছা, আর জাতির ক্ষেত্রে তুর্কি, তুর্কি, বাঙালি, পর্তুগিজ এগুলো সব হ্রস্বইকার হবে। তাহলে আমাদের প্রথম নিয়মটা কি হলো? যে দেশ, জাতি, ভাষার ক্ষেত্রে হ্রস্বই দীর্ঘইকার থাকলে আমাদের নিশ্চিন্তে হ্রস্বইকার ব্যবহার করতে হবে। এখন আমরা আসি 2 নম্বর নিয়মে।
বা ইতর প্রাণী বাচক। ইতর প্রাণী বলতে এখানে বোঝায় সাধারণ, ঠিক আছে? ইতর প্রাণী মানে সাধারণ পশু পাখিকে বলা হয়। ইতর প্রাণী বাচক, পুরোটা লিখছি না, তৎসম শব্দের শেষে যদি রস্বই দীর্ঘইকারের মধ্যে রস্বইকার হবে, ঠিক আছে? অপ্রাণীবাচক বা ইতর প্রাণীবাচক তৎসম শব্দের শেষে রস্বই দীর্ঘইকারের স্থলে রস্বইকার হবে। যেমন অপ্রাণীবাচক শব্দ কি? বাড়ি। বাড়ি কি অপ্রাণীবাচক না? তো বাড়ি, বাড়ি সবসময় রস্বইকার হবে, ঠিক আছে? তারপরে কি? পাখি, ইতর প্রাণীবাচক, পাখি, পাখি রস্বইকার হবে। তারপরে গাড়ি, গাড়ি রস্বইকার হবে, এরকম ইত্যাদি। গাড়ি, বাড়ি, শাড়ি সবকিছু রস্বইকার হবে। আচ্ছা, চাবি, এগুলো অপ্রাণীবাচক শব্দ, এগুলো কি হবে? রস্বইকার হবে। এটা গেল 2 নাম্বার নিয়ম। 3 নাম্বার নিয়ম, আচ্ছা, ইতর প্রাণীবাচক ইতর বলতে কি অবলা বোঝাচ্ছে? অবলা সাধারণ পশু পাখিকে। আমি ভাবছিলাম ইতর টাইপের, মানে ইতরানি করে এটা। আচ্ছা, চড়ুই, মুরগি, পাখি, হাতি এগুলো হচ্ছে ইতর প্রাণীবাচক শব্দ। আচ্ছা, আসি ইতর প্রাণীবাচক শব্দ কি কি? ধরলাম মুরগি, পাখি, হাতি, প্রাণী জগতে যা আছে সব। আর কি? চড়ুই পাখি, চড়ুই। আচ্ছা, এখন আমি 3 নম্বর নিয়মে চলে যাই। সরি, মুরগি রসিকা। কি? আচ্ছা, এগুলো সব হচ্ছে রস্বইকার হবে, হ্যাঁ? স্বাধীন বানানো বসে। আচ্ছা, এখন আমরা 3 নম্বর নিয়মে যাই। ও আচ্ছা, কাউন্ট করো, কাউন্ট করে জানাও। একটু পরে লাগবে। 17 জন। আচ্ছা, এখন আসি 3 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়ম হচ্ছে সংস্কৃত বা তৎসম স্ত্রীবাচক শব্দ সবসময়ই দীর্ঘইকার হবে। 3 নম্বর নিয়ম হচ্ছে কি? সংস্কৃত অথবা তৎসম সংস্কৃত তৎসম স্ত্রীবাচক শব্দের শেষে সবসময় কি হবে? দীর্ঘইকার হবে। দীর্ঘইকার ব্যবহৃত হবে, ঠিক আছে? মানে সংস্কৃত তৎসম শব্দ কোনগুলো? স্ত্রী, স্ত্রী কি সংস্কৃত শব্দ? স্ত্রী হবে দীর্ঘইকার। জননী, জননী, জননী কি মা, দীর্ঘইকার হবে। আর কি থাকতে পারে? সাথী, তারপরে নারী, এগুলো সব দীর্ঘইকার। আচ্ছা, এরপর আমরা 4 নম্বর নিয়মে যাই। বিদেশি শব্দের বাংলা বানান লেখার সময় কখনো মূর্ধন্য স লেখা যাবে না, দন্তস্ব লিখতে হবে। বিদেশি শব্দের বোঝা গেল? বিদেশি শব্দের 4 নম্বর হচ্ছে বিদেশি শব্দের যখন আমরা বাংলা বানান লিখতে যাব, বিদেশি শব্দের বাংলা বানান লেখার সময় বাংলা বানান লেখার সময় কি করতে হবে? মূর্ধন্য ষ লেখা যাবে না, দন্তস্ব লিখতে হবে। হ্যাঁ, লেখার
দন্তস্ব লিখতে হবে। এরকম আছে স্টুডেন্ট, স্টুডেন্ট, ফটোস্টেট, স্টেশন, এগুলো সব দন্তস্ব দিয়ে লিখতে হবে। 5 নম্বর নিয়ম, তৎসম বা সংস্কৃত কতিপয় শব্দ ছাড়া সব শব্দের বানানে মূর্ধন্য হবে না, দন্তন্য হবে। এখানে বলেছে তৎসম সংস্কৃত কতিপয় শব্দ ছাড়া, কিছু কিছু তৎসম সংস্কৃত শব্দ ছাড়া বাকি সব বানানের ক্ষেত্রে মূর্ধন্য হবে না, কি হবে, দন্তন্য হবে। যেমন আপনি যেগুলো পড়াচ্ছেন সেগুলো যদি দাগিয়ে দেন তাহলে আমি ছবি তুলে দিতাম। না, এগুলো তো এমনি আমি দিয়ে দিব, সব দিয়ে দিব। তো যেগুলো পড়াচ্ছি এগুলো সব এখন বুঝাচ্ছি, এগুলো তো সব আপনারা পেয়ে যাবেন, পোর্টালে পেয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ, সব পেয়ে যাবেন। 5 নম্বর নিয়ম হচ্ছে কোনটা তৎসম কোনটা তৎসম না, কিছু কি বলে কোনটা কি, তৎসম কোনটা তৎসম না। তাহলে এখন শিখতে হবে সংস্কৃত তৎসম শব্দ কাকে বলে। যেমন তৎসম নারীবাচক শব্দ যেগুলো ইংরেজিতে আছে, নারীবাচক শব্দ কি তৎসম নাকি তৎসম না? সংস্কৃত শব্দ কোনগুলো? সংস্কৃত শব্দ নারী, স্ত্রী, বাড়ি, জল, জননী, সাধ্বী, এগুলো হচ্ছে তৎসম সংস্কৃত শব্দ। আর তৎসম শব্দ না যেগুলো হচ্ছে প্রচলিত যে শব্দগুলো আছে, অতৎসম শব্দ, এটার একটা ক্লাস আমি পরে দেব। আচ্ছা, তৎসম বা সংস্কৃত কতিপয় শব্দ ছাড়া সব বানানের ক্ষেত্রে কি হবে, মূর্ধন্য হবে না, কি হবে, দন্তন্য হবে। যেমন অতিথিতে আমরা কি পড়েছিলাম, বামুন, বামুন পড়েছিলাম না, মানে ব্রাহ্মণ, ব্রাহ্মণকে বামুন বলা হয়েছিল। তো সেখানে কিন্তু মূর্ধন্য হবে না, কি হবে, দন্তন্য হবে। ম্যাম বামুন মানে কি ভালো বুঝায় না? হ্যাঁ, বামুন মানে কি ডোয়ার্ফ বোঝায়। আচ্ছা, কর্নেল, কর্নেলে মূর্ধন্য হবে না, কর্নেলে দন্তন্য হবে। কর্নার, কর্নারের ক্ষেত্রে একই কথা, দন্তন্য হবে। ঠিক আছে, এটা গেল 5 নম্বর নিয়ম। এখন আসি 6 নম্বর। 6 নম্বর নিয়ম হচ্ছে বানানে যে বর্ণের উপর রেফ থাকবে, বানানে যে বর্ণের উপর রেফ থাকবে সেটা দ্বিত্ব উচ্চারণ হবে না। দ্বিত্ব মানে কি, দুইবার উচ্চারিত হবে না। যদি কোনো বানানের উপরে, যদি কোনো বানানের উপর রেফ থাকে তাহলে সেটা দুইবার উচ্চারণ হবে না। যেমন এখানে কি পর্বত, যদি আমরা দেখি প প ত, এখানে কি উপরে একটা রেফ যাবে, কি হলো, পর্বত না? কিন্তু রেফ আছে বলে এখানে দুটো ব উচ্চারিত হবে না। রেফ থাকলো বলে দুটো ব যদি আমরা এটা দেই তাহলে এটা ভুল হবে। এটা তো নরমালি বোঝাই যাচ্ছে এটা ভুল হবে। তো 6 নম্বর নিয়ম হচ্ছে যদি কোনো বানানের উপর রেফ চিহ্ন থাকে তবে সেটা দুইবার উচ্চারিত হবে না। পর্বত, তারপরে আর কি ধর্ম স্বভাব, ধর্ম স্বভাব, এটা আমরা কখনোই লিখতে পারবো না, ধর্ম স্বভাব। ঠিক আছে, আচ্ছা। এরপর 7 নম্বর নিয়মে যাই, মনে রাখতে পারবেন? তুই পর্বত বানান পারিস না, ধর্ম বানান পারিস না? আচ্ছা, আমি কিছু পারি না, রেকর্ড এবারে ক্লাস শিখতে আসছে। আচ্ছা, স্কুলের বাচ্চার মতো শুরু করেছে। যে কি বললাম, বানানের উপরে যদি রেফ থাকে তাহলে সেটা কি দুইবার উচ্চারিত হবে না। ঠিক আছে, আরেকবার বলছি, অনলি ফর জিয়ার, পর্বত, পর্বত না, এখানে কি রেফ আছে না? এখন এখানে বলা হয়েছে কোনো বানানের উপর যদি রেফ থাকে তাহলে সেটা দুইবার উচ্চারিত হবে না। মানে এখানে আমরা বলতে পারবো না, দুইটা ব দিতে পারবো না। ঠিক আছে, এটা হচ্ছে যেমন ধর্ম, ধর্মের ক্ষেত্রে আমরা দেখি কি উপরে রেফ আছে, তাই না? এটা আমরা কখনোই দুইটা ব দিতে পারবো না। তাহলে এখানে সঠিকটা কোনটা হচ্ছে, ধর্ম স্বভাব। ঠিক আছে, রেপ তো আরেকটা মনে কাজ করতেছে, তাই মানে পরীক্ষায় কি বানানের নিয়ম লিখতে বলবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসবে। যদি আসে যে 3টি
বানানের নিয়ম উদাহরণ সহ লিখো। তখন এমসিকিউ করে তো নিতে পারছেন নিচেরবর্তী সঠিক এমসিকিউ দিচ্ছি না, বাংলাতে এমসিকিউ দিচ্ছি না। অর্ধেক দেখছি না বাংলা অর্ধেক দেখছি অর্ধেক দেখতে পেরেছি। আচ্ছা, তাহলে মোটামুটি বানানের আমরা 6টা নিয়ম দেখলাম। হ্যাঁ, আসে বলে বুঝতে পারো 10টা। বাকি 2টা কি আজকে বলবো? না আমি বুঝি 2 দিন পরে।